শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল নিলয় এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব আব্দুল আউয়াল ঠাকুর। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জনাব ফখরুল ইমাম। ডক্টর রিপন এবং আব্দুল আউয়াল ঠাকুর, আমরা আলোচনা শুরুর আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসি। অভ্যুত্থানে শহীদ পরিবারের 5 লাখ ও আহতদের সর্বোচ্চ 1 লাখ টাকা দেবে জুলাই শহীদ ফাউন্ডেশন, জানালেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বেসামরিক প্রশাসনের সাথে দ্বন্দ্ব হবে না বললেন জনপ্রশাসন সচিব। চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আকাশপথে ভ্রমণে সক্ষম হলেই নেওয়া হবে বিদেশে, জানালেন ডক্টর জাহিদ। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দেশ গড়ার সুযোগ যেন হাতছাড়া না হয়, সবাইকে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনের অভিযোগে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরও আসামি। আমরা শিরোনাম শুনছিলাম, আলোচনায় যাব। প্রথমে ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। প্রায় 40-42 দিনের মতো নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, যে নামেই আমরা ডাকি না কেন, সেই সরকারের মেয়াদ সেই সময় এসে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হলো এবং আজ থেকে সেটি কার্যকর হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলছেন যে একটা স্বস্তি ফিরে আসার জন্য বা একটা ইতিবাচক পরিবর্তন, যেটি যে কোনো অবস্থাতেই আমরা জানি যে কোনো পরিস্থিতিতে যখন এইরকম অবস্থা তৈরি হয় কিছু টালমাটাল, কিছু বেসামাল অবস্থা থাকে এবং সব ক্ষেত্রেই সেটি ছিল। সেই জায়গাটিকে যদি বলি যে একটা ট্র্যাকে আনার ব্যাপারে, সেখানেই হয়তো এই প্রচেষ্টা বা এই উদ্যোগ। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা শুনুন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে এই যে গণহত্যার যে একটা ঘটনা ঘটল, শেখ হাসিনার এই স্বৈরাচারী সরকার বাংলাদেশকে যে জায়গাটিতে ঠেলে দিয়েছে, এই জায়গাটা কোনো স্বাভাবিক জায়গা না। ক্ষমতার পরিবর্তন খুব স্বাভাবিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে হয়নি। আর বর্তমান যে সরকার মানে ইমিডিয়েট পার্ট যে গভর্নমেন্টে ছিল, তারাও কোনো নির্বাচিত সরকার ছিল না। নির্বাচিত হয়েও তারা ক্ষমতায় আসেনি। একেবারে আমি এটা বলতে চাচ্ছি 2009 সালেও না। আচ্ছা, একেবারেই 2009 সালেও তারা নির্বাচন নামে একটা প্রহসন ছিল। বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে, তারপরে জেনারেল মঈন পার পেয়ে যাবেন, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে 6 বছর আপনার অস্ট্রেলিয়া হাই কমিশনার বানানো হবে এবং আপনার এই সমস্ত ঘটনাগুলো, এটা পরবর্তীতে প্রণব মুখার্জির যে বইটি আছে তার মধ্যে সব কিছু ক্লিয়ার করা আছে। সুতরাং সেই নির্বাচনটাকে আমি আদৌ কোনো নিরপেক্ষ নির্বাচন বা একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনের নির্বাচন মনে করি না। তারপরের কাহিনী আপনি জানেন, 2014 জানেন, 18 জানেন, এমনকি সর্বশেষ 24-এ যেটা হলো। তো এই যে অব্যাহতভাবে একটা অবৈধ সরকার বাংলাদেশের শাসন ক্ষমতা ছিল, এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য বাংলাদেশের বহু মানুষ, হোয়াই জুলাই শহীদ ফাউন্ডেশন অনলি? আমি তো সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, হোয়াই নট দ্য স্টেট? রাষ্ট্র নয় কেন? এখানে প্রধান উপদেষ্টার তহবিল থেকে 100 কোটি টাকা দেওয়া হয়েছে বটে, ঠিক আছে? তার বাকি টাকা আপনি দেবেন, আমি দেবো, আমরা সবাই তো সমব্যথী, দেবো তো, আমরা নিশ্চয়ই দেবো, কন্ট্রিবিউট করবো। কিন্তু সরকার বলছে চিকিৎসার সব খরচ সরকার দেবে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে অনেকেই চিকিৎসার জন্য তাদের যে দুর্ভোগ হয়েছে সেটাও তো আমরা পত্রপত্রিকা দেখেছি। বিকজ আমাদের সিস্টেমটা দাঁড়িয়ে যায়নি। স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রশাসনিক ব্যবস্থা বলেন, পুলিশ বলেন, কোন জায়গাটা ঠিক মতো ওয়ার্ক করেছে। কারণ শেখ হাসিনা তো এটাকে তো হাসিনাময়, বাংলাদেশটাকে হাসিনাময় করে ফেলেছিল।
তাই না? তো ফলে আপনি কোনো প্রতিষ্ঠান তো ঠিক মতো কাজ করেনি। আচ্ছা, এখন আমি যেটা বলছি যে আপনি বলছেন যে এই যে নিয়ে বি নিয়ে মানে কেউ যদি বলে যে মানে 2 মাসের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ, এটা উন্নতির জন্য দেওয়া হলো, অথবা জনপ্রশাসন সচিব এর বরাত দিয়ে যে নিউজটা দেখালেন, বললেন যে সিভিল প্রশাসনের সাথে কোনো দ্বন্দ্ব হবে না, কেন? এত ব্যাখ্যা কেন? বাংলাদেশে যে অভ্যুত্থানগুলো হয়, 90 সালেও যে অভ্যুত্থান মানে হয়েছে, সেখানেও তো আপনার মানে কি বলে মানে সেটাও ছাত্রযন্ত্র অভ্যুত্থান ছিল নিঃসন্দেহে। সেই অভ্যুত্থানে কি আপনার তৎকালীন সময় কি সশস্ত্র বাহিনীর একটা ভূমিকা ছিল না? নিঃসন্দেহে ভূমিকা ছিল। অ্যাট দ্যাট টাইম আপনার মানে সেনাবাহিনীর প্রধান আপনার জেনারেল নুরুদ্দিন খান, তিনি কি মানে ছাত্রদের বুকে গুলি চালিয়েছিলেন? হি ডিক্লাইন্ড। তো উনি যে ভূমিকাটা নিলেন না, সেনাবাহিনীর যে মানে সোজা কথা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিলেন, এটাও তো একটা পজিটিভ দিক। আচ্ছা, তো এরপরে যে আপনার যদি ইভেন যদি আপনি 7 নভেম্বরের কথা যদি বলেন, 7ই নভেম্বর, ঐতিহাসিক 7ই নভেম্বর 1975 সালে, সেখানে সিপাহী জনতার অভ্যুত্থান, মানে যে জনগণ যখন আপনার অভ্যুত্থান সংগঠিত করে বা সিপাহীরা যখন বা সৈনিকরা যখন অভ্যুত্থান সংগঠিত করে, সেখানে যখন জনগণের সাথে সিপাহীদের মহামিলনের ঘটনা ঘটে যায়, সেই মহামিলনের ঘটনা ঘটেছিল বলেই তো আপনার সিপাহী জনতার অভ্যুত্থান নাম হয়েছিল। এবার যে 2024 সালেও কিন্তু আমি একটা মহামিলন দেখেছি। আচ্ছা, এবারও যেটা বলা হচ্ছে যে সিপাহী জনতা মানে ছাত্র জনতার অভ্যুত্থান। আমি কি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে আমার বয়স হয়েছে, চশমা পরি বটে, তো টিভি স্ক্রিনে কি আমি কি দেখি নাই আমাদের ছাত্র জনতা কিভাবে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে করমর্দন করছেন, কোলাকুলি করছেন, ট্যাঙ্কের উপরে মানে বিজয় উল্লাস করছেন, এবং এটার পরিপ্রেক্ষিতে মানে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা জনগণকে ছাত্রদেরকে নামিয়েও দেয়নি, তাই না? তো এইটার মধ্যে এখানেও তো একটা ছাত্র জনতার সাথে সশস্ত্র বাহিনীর সদস্যদের একটা মহামিলন ঘটেছিল। সুতরাং তাদের সাথে মানে এইখানে যদি আজকে যদি আমাদের সশস্ত্র বাহিনী যদি বিপক্ষে অবস্থান নিত, তাহলে থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্ট, বিষয়টা অন্যরকম হতে পারতো। যেমন পুলিশ আপনার মানে মানে নিপীড়ক বাহিনীতে পরিণত হয়ে গেছিল, সেনাবাহিনী তো আপনার সেই ভূমিকায় যায়নি। বরং বলা যেতে পারে যে বাংলাদেশের জনগণের ছাত্র সমাজের আকাঙ্ক্ষাকে তারা সম্মান জানিয়েছে, ধারণ করেছেন। সুতরাং আমি তো মনে করি আজকে যদি ছাত্রদের কারণে, আমি খুব স্ট্রেট কাট বলতে চাই, এটা আমার ব্যক্তিগত অভিমত, ছাত্ররা এখানে একটা বড় ভূমিকা পালন করে, সেজন্য সো দ্যাট তাদের একটা প্রতিনিধিত্ব আছে সরকারে, 2 জন উপদেষ্টা আছে। সেনাবাহিনীর তো উপদেষ্টা থাকতে পারতো, থাকা উচিত ছিল। এটা আপনার অপিনিয়ন? ইটস মাই অপিনিয়ন। এখানে উপদেষ্টা হিসেবে তো আমরা তো মানে আমি সার্ভিং উপদেষ্টা তো 2-3 জন এইখানে থাকতেই পারতো, থাকা উচিতও ছিল আমি মনে করি, বিকজ দে হ্যাড এ রোল। অবসরপ্রাপ্ত আছেন, ওয়েল তারা তো সিটিজেন হয়ে গেছেন আমার মতো আপনার মতোই, তাই না? মানে অবসরপ্রাপ্ত আমরা যখন একটা কর্ম থেকে যখন মানে বিয়ে করি, মানে যখন 57-50, এখন তো 59 ইয়ার্সের পরে তো আমাদের অনেকেই তো অবসরে যান, এবং অবসরপ্রাপ্ত যদি আপনার থাকে কি বলে আপনার সচিব থাকতে পারে, ওনাদের বেলায় কোনো কথাটা না, সামরিক বাহিনী অবসরে গেলে তখন অবসরপ্রাপ্ত হয়ে যাবে, তো উনি কি অবসরপ্রাপ্ত সচিব না? নিশ্চয়ই তাই। আচ্ছা, তো আমার বক্তব্য হচ্ছে যে এই জিনিসটাকে মানে আমি ওয়েলকাম করি, আমি মনে করি যে গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ ভেরি রাইট ডিসিশন ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইম। কারণ আমাদের পুলিশ তো ডিসফাংশনাল হয়ে গেছে, আমাদের পুলিশের মোরালটা ভেঙে গেছে, এবং মোরালটা ভেঙে যাওয়ার পেছনে তারা নিজেরাই দায়ী। মূলত যেভাবে আওয়ামী লীগের আমলে গোটা 15 বছরে যেভাবে রিক্রুটমেন্ট হয়েছিল এবং তাদেরকে যেভাবে পলিটিসাইজ করেছে, এবং এই পলিটিসাইজেশনের কারণে এটা একটা মানে আওয়ামী লীগের একটা ডান্ডা বাহিনীতে পরিণত হয়ে গেল। সোজা কথা, এই ডান্ডা বাহিনী তো রাষ্ট্রের কাজে লাগতে পারে না, এদেরকে কাউন্সেলিং করা, এখন যারা আছেন তাদের 2 কারণে কাউন্সেলিং করা দরকার। এটা আমি আরও 2-1বার বলেছি, 2 কারণে কাউন্সেলিং দরকার। একটা হচ্ছে তারা মানে সাহস সঞ্চয় নিয়ে করে যাতে তারা দায়িত্ব পালন করতে পারেন। কারণ আমরা তো পুলিশ তো রাষ্ট্রের লাগবে রে ভাই, সারা পৃথিবীতে পুলিশ লাগে, যুক্তরাজ্য কোন দেশে পুলিশ না লাগে। আমরা চাই যে আমাদের একটা ডিগনিফাইড প্রতিষ্ঠান লাগবে, পুলিশের প্রতিষ্ঠানটাকে। এই পুলিশটাকে আমরা যেমন আওয়ামী পুলিশ দেখতে চাইনি, একইভাবে ভবিষ্যতে একটা বিএনপি পুলিশও দেখতে চাই না। পুলিশ থাকতে হবে রাষ্ট্রের, এবং এই পুলিশকে মানুষ সমীহ করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, এবং তারা জনগণের সেবক হবে, জনগণ তাদের প্রতি আস্থা রাখবে। এইটাই তো আমাদের বাহিনীর হওয়া উচিত ছিল। তো যেটা মিনহোয়াইল যেটা আমরা মানে ক্ষতি হয়েছে, এখন একটা অপরচুনিটি আমরা পেয়েছি দেশ গড়ার জন্য, একটা অপরচুনিটি পেয়েছি আমরা রিফর্ম করার জন্য, রিবিল্ড করার জন্য। সেই রিবিল্ডটা তো আমাদের পুলিশের মধ্যে সেই রিবিল্ডটা করতে হবে।
আমি অত্যন্ত সম্মানজনক পেশা এবং সম্মানজনক বাহিনীতে পরিণত করতে হবে আমাদের পুলিশকে। ইতিমধ্যে যে সমস্ত পুলিশের লোকজন চাকরিতে জয়েন করেননি তাদেরকে সরাসরি বিদ্রোহী হিসেবে, তাদেরকে সরকারের আইন অমান্যকারী হিসেবে, জনগণের বিপক্ষে অবস্থানকারী হিসেবে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত হবে। এবং যে সমস্ত থানা নানা জায়গা থেকে অস্ত্র লুণ্ঠন হয়েছে তার মধ্যে তো আমি অনুমান করি, আশঙ্কা করি কিছু অস্ত্র যে সমস্ত লোকজন যোগদান করেনি তাদের কাছে কিছু অস্ত্র রয়ে গেছে, ওদের কাছে অস্ত্রগুলো উদ্ধার করা দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা পুলিশ একটা বড় ধরনের শূন্যতা হয়ে গেছে। এই শূন্যতাটা আপনি কিভাবে পূরণ করবেন? আপনাকে তো পূরণ করতে হবে। রাস্তাঘাটে হাঁটি, ট্রাফিক নাই, বাস্তব কথা। আমি এটার নাম দিছি এখন বর্তমান সেট আপটার নাম হচ্ছে মনমরা বাহিনী। মনমরা বাহিনী মানে ঘুষ খাইতে পারে না, তারপরে আম্ম নাই তাদের লোক, মানে এখন মানে তাদের যে মুরব্বী নাই, তো এই সমস্ত নানা কারণে গা হাত পা ছেড়ে দিয়ে ডিউটি করতেছে। আছে কোনো জায়গায়, কিন্তু ঠিক মতো দে আর নট ওয়ার্কিং প্রপারলি। একটা হচ্ছে মোরাল ভেঙে গেছে, সাহসটা কমে গেছে, সেটার জন্য ওদের কাউন্সিলিং দরকার, স্ট্রং কাউন্সিলিং দরকার হবে। আরেকটা কাউন্সিলিং দরকার সেটা হচ্ছে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক প্রশাসনকে সমীহ করা দরকার নেই। আইন অনুযায়ী তারা চলবেন, আইন মেনে চলবেন। কারোর অন্যায় আবদার শোনার দরকার নেই, আমার না, আপনার না, কারুরটা না, একদম বাই বুক চলতে হবে তাদেরকে। এটি আমরা চাই। তো আপনি যে প্রশ্নটি তুলেছেন সেনাবাহিনীর কথা, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি দেওয়াটা খুবই জরুরি হয়ে গেল, কারণ পুলিশ প্রতিষ্ঠানটা ডিসফাংশন হয়ে গেছিল। ইভেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এগুলোর দেখেন এরা কি বক্তৃতা করছে, যে রংবাজি করছে, বক্তৃতাবাজি করছে এরা। একটা দেশে আমরা তো 80s-80 দশকে দেখছি একটা মিনিস্ট্রিতে কোনো মিনিস্ট্রিতে এডিশনাল সেক্রেটারি ছিল, কোনো মিনিস্ট্রি এডিশনাল সেক্রেটারি ছিল না, ডাইরেক্ট জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড সেক্রেটারি। এখন ডজন এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি যে কত তার কোনো ঠিক নেই, চেয়ারে বসার জায়গা পায় না, মনে যে শিফটিং ওয়াইজ এবং সিনিয়র সচিব, এই যে শিফটিং অনুযায়ী বসার মতন অবস্থা হয়ে গেছে। তারপরে আবার সচিব পারে না, এখন আবার সিনিয়র সচিব লাগাইছে। এরপরে আবার সিনিয়র সচিবের মধ্যে আবার সুপার নিউমারি সচিবও বানায় কিনা, তার বানাইতে হয়তো। তো এইগুলো একটা অ্যানার্কি। এই অ্যানার্কি থেকে বাঁচার জন্য আমি পার্টিকুলার যেহেতু সেনাবাহিনী নিয়ে আসছেন, আমার একটা প্রস্তাব থাকবে আপনার অনুষ্ঠানের মাধ্যমে। কনসার্ন সরকারের লোকজন যদি দেখেন, সেটা হচ্ছে যে পুলিশে একটা বড় মাপের উঁচু পর্যায়ে একটা ভ্যাকুম হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। একটা সময় আমরা 70s and 80s তখন একটা ভ্যাকুম ছিল। তখন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তাকে কিন্তু, বা সেনাবাহিনীর চাকরি করেনি, তাদেরকে পুলিশে নিয়ে আসা হয়েছিল। ইতিমধ্যে শেখ হাসিনা গত 15 বছর লট অফ আপনার মিলিটারি অফিসারদেরকে আপনার অন্যায়ভাবে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, আয়না ঘরে তো পাঠানো হয়েছিল, তারপরে দেশ থেকে বাধ্য করা হয়েছিল অনেককে। আমি মনে করি যদি তাদের মধ্যে কেউ যদি, আমি জানি না, আমি বিকজ আই ডোন্ট নো দেয়ার পালস, তাদের মাইন্ড জানি, বাট আমি একজন অ্যাজ এ সিটিজেন বলতে চাই, যেহেতু একটা ভ্যাকুয়াম আছে এবং আমাদের কাজের দরকারও, লোক দরকার, সেক্ষেত্রে আমরা রিটায়ার্ড আপনার আর্মি থেকে যারা চাকরি থেকে পদোন্নতি পাননি বা আবার চাকরিতে ফেরত যেতে চান বলে আবেদনও দেখছি। এক্স্যাক্টলি আই ডোন্ট নো দ্যাট আপনার আর্মি সার্ভিস রুল জানি না আমি তো, বাট পুলিশে তো তাদের আনা যায়। তো সুতরাং মিনিমাম পুলিশের যে আপনার পুলিশ রেগুলেশনস আছে, এগুলো কিছু ওরিয়েন্টেশন করিয়ে এরশাদ সাহেবের আমলে আপনার 650 ভাইবা দিয়ে 650 ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছিল। তা আমার একজন বাংলা শিক্ষক ছিলেন অ্যাট দ্যাট টাইম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্যার বেঁচে আছেন কিনা জানি না, গুলজার হোসেন স্যার, ওনাকেও দেখলাম উনি শিক্ষকতা ছেড়ে দিয়ে উনি এরশাদ সাহেবের আমলের ভাইবা ম্যাজিস্ট্রেট হয়ে গেছিলেন, পরে কি হিসেবে রিটায়ার করেছেন আই ডোন্ট নো এক্স্যাক্টলি। আর সেনাবাহিনীতে আপনার শর্ট সার্ভিস কমিশন ছিল, এখন আছে কিনা জানি না। এখন তো আপনি বলছেন যে বিশেষ পরিস্থিতি বিবেচনায় সেটা তো লং সার্ভিস আপনার লং সার্ভিস কমিশন বলে, বা কি বলে ওটাকে লং সার্ভিস কমিশনে বলে, তাই না? তো শর্ট সার্ভিস কমিশন আর্মিতে নয়তো 10 বছর চাকরি করতেন। আমি তো মনে করি যে এখন বিশেষ পরিস্থিতিতে পুলিশের মধ্যে শর্ট সার্ভিস কমিশন, তো পুলিশে তো কমিশন হয় না, একটা শর্ট সার্ভিসের জন্য 10 বছরের জন্য আপনার 30 বছর 35 বছর 40 বছর লোকজন যারা আছে চাকরি করতে চান, একেবারে দল নিরপেক্ষ, আবারও বলছি বিএনপির লোকজন না, দল নিরপেক্ষ ভালো ভালো লোকজন, এডুকেটেড এবং মেধার ভিত্তিতে ব্যাকগ্রাউন্ড ভালো, এরকম লোকজনকে আপনার পুলিশের মধ্যে আনা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। তবে আর্মির যে নিয়োগটা, আমি 1 সেকেন্ডে শেষ করব প্লিজ। আর্মি থেকে যে পুলিশে আপনার আপনার ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে, এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। আর সিভিল প্রশাসনের মধ্যে বিভাজন বা আপনার দ্বন্দ্বের কোনো কারণ নাই, ওটাও ফ্রাজাইল, ওই প্রতিষ্ঠানও ফ্রাজাইল হয়ে গেছে। সুতরাং এখন ওইখানেও কিছু আপনার সেনাবাহিনী কিছু লোকজন দেওয়া যায় কিনা সেটাও চিন্তা করা দরকার। অসংখ্য ধন্যবাদ। জনাব ফখরুল ইমাম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই?
জি, শুনতে পাচ্ছি। জি, আমাদের যে আজকের আলোচ্য বিষয় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, এ বিষয়ে আপনার বক্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে যে আলোচক বৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আসিফুজ্জামান রিপন, বহুদিন পর দেখা হলো। ব্যাপারটা হলো 52 বছর হয়ে গেছে দেশে। এই দেশ কিন্তু কোনো সমান্তরাল ভাবে চলেনি, অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে আমরা এই 52 বছর পার করেছি। এর মধ্যে মিলিটারি শাসন দেখেছি, তারপর আপনার নির্বাচন বহির্ভূত সরকার দ্বারা সরকার শাসন দেখেছি। সব রকম এই ব্যবস্থায়, শাসন ব্যবস্থা আমাদের অভিজ্ঞতা আছে। কিন্তু এই 52 বছরের মধ্যে কোনো সময়ই আমরা আমাদের সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেশিয়াল পাওয়ার দিয়ে নামানো হয় না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, প্রথম। এখানে দেখেন, এখন ছাত্র জনতার আন্দোলনে, 36 দিনের আন্দোলনে আজকে দেশ এই একটা স্বৈর শাসন থেকে মুক্তি লাভ করেছে। এরপরে আমরা ভেবেছিলাম, মানে জনগণ ভেবেছিল যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সরকারের উপরে আমাদের পূর্ণ আস্থা আমরা জ্ঞাপন করেছি। এর মধ্যে কিছু কিছু পলিটিক্যাল পার্টি ছিল যারা নির্বাচন নিয়ে তড়িঘড়ি করেছিল মাঝখানে। কিন্তু আপনারা দেখেছেন এর মধ্যে যে গত 2 দিন আগে বিশেষ করে বিএনপির চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন, যে তার বক্তব্যের মধ্যে যে এমন একটা চমৎকার বক্তব্য দিয়েছেন যাতে জাতি বুঝতে পেরেছে যে আসলে বৃহত্তর রাজনৈতিক পার্টিগুলা এই সরকারকে সাপোর্ট করে এবং একটা সংস্কারের পর এই সরকার নির্বাচনের মাধ্যমে একটা গঠিত সরকার বাকি কাজগুলো করবে। এই সময়ে আমরা দেখলাম 1 মাসে সরকারটা হয়নি। এই যে যারা আপনার যে ছাত্র জনতার আন্দোলনে যে জিনিসটা ঘটে গেল, তাদের রিপ্রেজেন্টেশন সরকারে ওইভাবে যেভাবে বিপ্লবী সরকার হয় সেভাবে আমরা দেখতে পাই নাই। ভালো হয়েছে, অভিজ্ঞ লোকদের এনে তারা বসিয়েছে, তারাও ভালো কাজ করছে। কিন্তু এখানে ব্যাপারটা হলো যে এই 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 প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু জল অনেক ঘোলা হয়েছে এবং এই জল ঘোলার মধ্যে যারা স্বার্থান্বেষী মহল, তারা অস্থিরতা সৃষ্টি করার জন্য প্রত্যেকখানে একটা জায়গা কিন্তু বাজার হাট সবগুলো দখল পেয়েছে। কারা স্বার্থান্বেষী মহলটা? কারা স্বার্থান্বেষী মহল? কারা মধ্যে আমরা দেখি। ফখরুল ইমাম, আপনি কি, জনাব ফখরুল ইমাম প্লিজ, আপনি কি একটু স্পষ্ট করবেন স্বার্থান্বেষী মহল কারা? বিগত সরকারের সময় যারা ছিল সুযোগ সন্ধানী বলতে চাচ্ছেন, না অন্য কেউ? না না, আমি বলতে চাচ্ছি যে কিছু লোক থাকে যারা রাজনীতিও করে না, যারা আপনার ওই কারোর সঙ্গে জড়িত নাই, শুধু সন্ত্রাসের সঙ্গে জড়িত, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে। রাজনীতি বহির্ভূত যে লোকগুলো আছে, যারা সবসময় আজকে 52 বছর মধ্যে সবসময় তারা এই গলা জলে মাছ শিকার করেছে, তাদের কথাই বলছি। যেমন 6000 অস্ত্র এখনো বাইরে আছে, আনা লুট হয়েছে, সেই অস্ত্রগুলো এখনো আমরা আনতে পারি নাই, জোগাড় করতে পারি নাই। সুতরাং এটা তো আর ছাত্র জনতারা নেয় নাই, এটা নিয়েছে যারা, তাদের কাছ থেকে এটা ধার করতে হবে। এখন কথা হলো যে আপনি যদি ডাইভার্সিফিকেশন করে ফেলেন, আপনার এখন আমরা ভেবেছিলাম যে সরকার পিন পয়েন্ট করবে প্রবলেমগুলো পিন পয়েন্ট করে। যদি সবচেয়ে বড় প্রবলেম ছিল আইন শৃঙ্খলার বড় শক্তি পুলিশ বাহিনী, সেটা তো এখন নাই, তাদের মনোবল হারিয়ে গেছে এবং তারা আমি জানি না কোনো কারণে তারা জয়েন করতেছে না। একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই বাহিনী কিন্তু চেইন অফ কমান্ডে চলে। চেইন অফ কমান্ডে মানে কি, উপর থেকে যে অর্ডারটা আসে সেই অর্ডারটা তারা পালন করতে চায়, এটাই কিন্তু তাদের প্রশিক্ষণের একটা বড় জায়গা। কিন্তু তা করতে পারেনি, করতে পারেনি, তাদেরকে বাধ্য হয়েছে তাদের মনের বিরুদ্ধে যে কাজগুলো তারা করেছে। তো সুতরাং অনেকেই তাদের নিজের কৃতকর্মের জন্য কিংবা যে কোনো কারণেই তারা ফিরে আসতেছে না। এখন আইন শৃঙ্খলা ইয়ের জন্য একটা বড় সমস্যা হয়েছে। কিন্তু আমরা দেখেছি অনেক সময়, অনেক আন্দোলনে দেখেছি পুলিশ ছিল না, এরকমও
আমরা 3-4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন আমরা কাটিয়েছি। জনগণই কিন্তু এই কাজটা করেছে, কিন্তু এবার একটু ভিন্ন আকারে ধারণ করেছে, যার জন্য আমরা আমাদের সেনাবাহিনীকে আপনার ম্যাজিস্ট্রেশিয়াল পাওয়ার দিয়ে আমাদেরকে নামাতে হয়েছে। এখন এর মধ্যে এই যে নামাতে হলো, এর মধ্যে কিন্তু সবগুলোই যে ভালো আশা করবো তা নয়। কারণ ধরেন এই যে আইনের প্রয়োগটা কিন্তু খুব একটা সোজা কথা নয়। এটার জন্য একটু ট্রেনিং লাগে, আইন জানা লাগে। যেমন আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা ছিলেন, বা অল্প সংখ্যক যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখনো আছেন, তারা কিন্তু প্রশিক্ষিত, তারা কিন্তু বিভিন্ন ভাবে আইনটা তারা জানে, এবং জনগণের পালসটা বুঝতে হবে। মনে করেন যে রিয়েকশন যদি আমাদের রাজনীতির মধ্যেই হলো যে প্রত্যেকটা আপনার জনগণের প্রত্যেকটা রাগ, হিংসা বলে না, আমার উপরে আচরণ বলে, এগুলোকে আমরা আত্মস্থ করি, গ্রহণ করি। ঠিক রিয়েকশন এন্ড পাল্টা রিয়েকশনটা যদি রাজনীতিতে অন্যভাবে হয়, আর প্রশাসন অন্যভাবে, আর বিচার ব্যবস্থায় অন্যভাবে। আর বিচার ব্যবস্থা যারা ধরেন বিচার করে আর যারা ধরে, তারা কিন্তু দুইটা ব্যক্তি থাকে সবসময়। এটা কিন্তু একটা ইয়ের জন্য, একটা মানে স্বচ্ছতার জন্য, একটা অ্যাকাউন্টেবলের জন্য এটা করেছিল। পুলিশ ধরলো, পুলিশ আর বিচারিক ক্ষমতা নাই, এনে বিচারের কার্য দিই। কিন্তু যে কোনো কারণেই হোক, এই দুইটা জিনিস আমরা একটি ব্যক্তিকে দিয়েছি। এখন এখানে আমি যারা দেখেছি যে সমস্ত কমিশন অফিসার, মানে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে আরম্ভ করে আপনার জেনারেল পর্যন্ত একই ম্যাজিস্ট্রেশিয়াল ক্ষমতায় পাওয়া। এরকম না যে ওইখানকার কর্নেল সাহেব পাইলেন, উনি ডেলিগেট করলেন মেজরকে, মেজর ডেলিগেট করলো লেফটেন্যান্ট করলেন, তা তো নয়। যে অর্ডারটা আমি দেখেছি, আমি জানি না আমি ভুল বলছি কিনা, অর্ডারটা যে দেখেছি সবাই কিন্তু অটোমেটিক্যালি ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার পেয়ে গেছেন, এভরি অফিসার, এভরি কমিশন অফিসার। এখন সেনাবাহিনীর একটা নিজস্ব নিয়ম আছে। এখন সেনাবাহিনী যে এটা নিয়ন্ত্রণ করে যে লেফটেন্যান্টের যে বিচারিক ক্ষমতা, একজন কর্নেল সাহেবের নিশ্চয়ই বিচারিক ক্ষমতা এক হবে না। সুতরাং এই ব্যবস্থাটা তারা যদি এইটার উপরে একটু মনিটর করে, আমার মনে হয় জিনিসগুলো ভালো হবে। কারণ ময়মনসিংহে গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহে। সুতরাং এইরকম দুর্ঘটনা যেন আরো সব জায়গায় না ঘটে। এবং আমাদের উদ্দেশ্য কিন্তু সেইটাই, রাজনৈতিক কোনো দমন উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঘোলা করছে, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেটার জন্য আপনার অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেইটাকে ঠিক করার জন্য। এবং সেইটাকে ঠিক করতে যে আমাদের যদি পিন পয়েন্ট করতে পারে, তাহলে আমার মনে হয় তাদের কাছে যে আমরা ভরসা করেছি, এই ভরসা স্থলে আমরা একটা রেজাল্ট পাই। জনাব আব্দুল আওয়াল ঠাকুর, বিরতির আগে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, শুনছিলেন দুজন রাজনীতিবিদের আলাপ। আপনার বক্তব্য শুনব। দেখুন, এই খবরটা নতুন, প্রসঙ্গটা নতুন নয়। খবরটা নতুন, প্রসঙ্গটা নতুন না। আমি আগে প্রসঙ্গটার আলোচনা করি, তারপরে আমি খবরে আসি। আমরা যারা এদেশের নাগরিক, গত 53 বছর বা 52 বছর বা স্বাধীনতার পরবর্তী সময়গুলোর মধ্যে একটি কথা আমরা প্রায়ই শুনে এসেছি, এবং আপনাদের স্মরণ কথা থাকার কথা, যারা শ্রোতা তারা জানবেন, যারা দর্শক তারা দেখছেন, যারা পাঠক তারা বোঝেন, যারা সমাজের বিশেষ শ্রেণী তারা বোঝেন, সকলেরই জানা আছে। প্রতিবারই নির্বাচন আসলে একটা কথা ওঠে, নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য সরকারের থেকে একটা স্লোগান দেয়া হতো, আমরা সেনাবাহিনী নিয়োগ করেছি। এবং খবরের কাগজে, টেলিভিশনে নির্বাচনের কেন্দ্রের যে ছবিগুলো ছাপা হতো, তাতে সেনাবাহিনীর টহল দেওয়ার ছবিটা খুব ফলাও করে ছাপা হতো। কিন্তু বাস্তবে কি ঘটেছে? বাস্তবে হলো নির্বাচনের কারচুপিটা ঘটেছে কেন্দ্রের ভিতরে। পুলিং এজেন্ট, পুলিং অফিসার এবং আরও যারা, তারা যে দুর্বৃত্তায়নটা করেছে, এটার পাহারা দিয়েছে পুলিশ। কিন্তু নির্বাচনের নিরপেক্ষতার জন্য ছবি ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীর। তাহলে বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীকে নিরপেক্ষতার ব্যানার ব্যবহার করে ভিতরে যে দুর্বৃত্তায়নটা হয়েছে, এর অন্যতম কারণ ছিল সেনাবাহিনীকে নির্বাচন কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তথাকথিত ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ধোঁয়া তোলে।
সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া নির্বাচনের ক্ষেত্রে এটা আজকে নয়, আমার মনে হয় আমরা পুরনো খবরের দিকে যদি তাকাই তাহলে দেখব বহুবার বলা হয়েছে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেয়া হোক, এবং তার বিপরীতে বিশেষ করে গত 15 বছর 15.5 বছরের শেখ হাসিনার সরকার সেনাবাহিনীকে পুলিশের অধীন করে নিয়ে এসছে। পুলিশকে এমন একটা জায়গায় উন্নীত করা হয়েছিল যে পুলিশ এদেশের প্রধানমন্ত্রীর পরে পুলিশ ছাড়া আর কেউ দেশে আছে এটা বোঝা যেত না। তাহলে সেনাবাহিনীকে এই যে অবস্থাটায় নিয়ে এসেছিল, সেই অবস্থাটা হলো সেনাবাহিনীর নিরপেক্ষতা সম্পর্কে কোনো সন্দেহ ছিল না, কিন্তু সেনাবাহিনীর নিরপেক্ষতাকে আমাদের রাজনৈতিক মহলের গ্রহণযোগ্যতা গ্রহণ করার মতো যে মানসিকতা সেটা ছিল না। তাকে সাইনবোর্ড বা ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। এই যে কথাটা হচ্ছে আমরা আজকে যেটা বলছি ম্যাজিস্ট্রেসি পাওয়ার, কি বলছে খবর বলছে যে জনস্বার্থে এটা প্রয়োগ করা হয়েছে। তাহলে জনস্বার্থ ব্যাপারটা কীভাবে আমরা দেখি? আমরা যদি জনস্বার্থের কথাটাকে বৃহৎ অর্থেও না আসি, একেবারে সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে যদি আসি, তাহলে আমরা কি দেখি? আমরা দেখতে পাচ্ছি 15.5 বছর যে সরকার ক্ষমতায় ছিল, যার ব্যক্তিগত সম্পত্তি বা জমিদারিতে এই দেশ পরিণত হয়েছিল, তার পুলিশ বাহিনী তার লাঠিয়াল হিসাবে এমন পর্যায়ে উন্নীত হয়েছিল যে জনগণের সাথে প্রত্যক্ষ সাংঘর্ষিকতায় রূপ নিয়েছিল। এবং এই যে সাংঘর্ষিকতা, অনেকে বলেন, কেউ বলছেন পুলিশ চেইন অফ কমান্ড। যদি চেইন অফ কমান্ডটাই সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে, তাহলে জিয়াউর রহমান যখন বলেছিলেন উই রিভোল্ট, সেটাকে তিনি চেইন অফ কমান্ড মেনেছিলেন না। তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথাটা বলেছিলেন যে এটা জনগণের জন্য এই স্বাধীনতা প্রয়োজন, সুতরাং উই রিভোল্ট। তাহলে এই বিদ্রোহটা ন্যায়সঙ্গত, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত। গত 15 বছরে যে পুলিশ বাহিনী সরকারের হুকুম তামিল করতে গিয়ে সাধারণ মানুষকে পরাজিত নাগরিকে পরিণত করেছে, গুমের শিকার করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, এটা আসলে পুলিশের চাকরির অংশ না। কারণ পুলিশ বেতন পায় জনগণের টাকায়, এবং এটা কোনো ঔপনিবেশিক দেশ নয়, এটি স্বাধীন দেশ। এই সংবিধানের মালিক জনগণ, এই রাষ্ট্রের মালিক জনগণ। সুতরাং জনগণের টাকা খেয়ে যারা জনগণকে ইল্লিগাল টর্চার করেছে, তারা জনগণের সাথে বেইমানি করেছে। এই বেইমানির যে অংশটা, এই অংশটার সাথেই কিন্তু সাম্প্রতিক বিদ্রোহের একটি বড় ধরনের সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? প্রকাশিত খবরে আমরা দেখেছি যে পলায়নপর প্রধানমন্ত্রী যখন তার বৈঠকে বলেছেন যে পুলিশ তো গুলি করছে, বিজেপি তো গুলি করছে, তোমরা করছো না কেন? এই যে তার ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যের ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী বা তার জুনিয়র অফিসাররা প্রকাশ্যভাবে সভা করে বলেছে, না, আমরা জনগণের সাথে গুলি চালাতে পারবো না। আমি বলছি না গত 15 বছর 15.5 বছরের সেনাবাহিনীর সকলের ভূমিকা এক ছিল, কিন্তু এই কথা স্বীকার করতে হবে। রিপন সাহেব একটা কথা বলেছেন, আমি সেটার সাথে মিলিয়ে আরেকটু কথা বলতেছি। আপনি যদি হিসেব করেন 75-এর 15ই আগস্ট, 7ই নভেম্বর, 3রা নভেম্বর থেকে 6ই নভেম্বর পর্যন্ত সময়, 90-এর গণ অভ্যুত্থান, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু সেনাবাহিনী তার একটি সুনির্দিষ্ট ভূমিকা পালন করেছে। এই ভূমিকাটা কি? এই ভূমিকাটা হলো তারা যে সাংবিধানিক বাহিনী হিসাবে জনগণের প্রতিনিধিত্ব করে, সেখানে তারা একটা কথা বলতো, যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নাই সেই নির্বাচনে তারা পার্টিসিপেট করে নাই, তারা টহলদারি ভূমিকা পালন করে নাই, এবং যে আন্দোলন দেশের সকল রাজনৈতিক দল কর্তৃক পরিচালিত হয় নাই, সেই আন্দোলনকেও তারা সমর্থন করে নাই। এই যে একটা বিষয়, এই বিষয়টি হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর একটি মৌলিক বিষয়, যে তারা জনগণের সাথে থাকার চেষ্টা করেছে। তাহলে জনগণের সাথে থাকার জায়গাটার মধ্যেই 5ই আগস্টের বিপ্লবের আগে তারা গুলি না করে, তারা যে জনতার কথা একটি পরাজিত প্রধানমন্ত্রীকে পৌঁছে দিয়েছে, এইখানে তারা একটা আস্থার সেতু নির্মাণ করেছে। তাহলে এই আস্থার যে সেতুটা তারা নির্মাণ করেছে, সেই সেতুটার উপরে কিন্তু দাঁড়াবার ক্ষমতা তাদের নাই। কেন নাই? যে প্রশাসন কাজ করছে, এই প্রশাসনের চরিত্রটা কি? আমরা যদি 16ই ডিসেম্বর 1971 সালের 16ই ডিসেম্বর থেকে একেবারে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত বিশ্লেষণ করি, তাহলে আপনি কখনোই দেখবেন না পাকিস্তান বাহিনী চলে যাওয়ার পরে থানা লুট হয়েছে, থানা ভাঙা হয়েছে, বা 15 আগস্টের পর থানা ভাঙা হয়েছে, 7ই নভেম্বর পর থানা ভাঙা হয়েছে, বা আরও পরবর্তী ঘটনাগুলোর কখনোই থানা ভেঙেছে।
পুলিশকে দেখামাত্র হত্যা করেছে। অর্থাৎ পুলিশের সন্ত্রাসী চরিত্রের বিরুদ্ধে জনগণের যে রোষ, ফুঁসে ওঠা সমুদ্রের যে বিক্ষোভ, তাণ্ডব, এই তাণ্ডবের যে ভয়াবহতা, এই ভয়াবহতা প্রত্যক্ষ করেছে কেন? পুলিশ এখন পদানত বাহিনীতে পরিণত হয়েছে কেন? তার কারণ হচ্ছে যে জনগণের বিপরীতে দাঁড়িয়েছিল। এই যে জনগণের বিপরীতে দাঁড়ানোর বাস্তবতা, এই বাস্তবতার জায়গায় হলো সেনাবাহিনীর সাথে জনগণের একটা আস্থার সেতু নির্মিত হয়েছে। এই যে সেতুটা নির্মিত হয়েছে, তাহলে আগস্ট বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, পরিবর্তন বলেন, যেভাবেই আপনি অভিহিত করতে চান না কেন, এটা এমন একটা ঘটনা যার দ্বিতীয় কোনো উদাহরণ গত 53 বছরে নাই। এই যে নজিরবিহীন পরিবর্তন, এই পরিবর্তনকে কাজে লাগাতে হলে তার সহায়ক শক্তি কোথায়? পুলিশ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এরা তো গত 15 বছরের নির্বাচনটা কারা পরিচালনা করেছে? একজন ইউনিয়নের কথা বলেন, একজন ডিসির কথা বলেন, এসপির কথা বলেন, ইভেন একজন জুডিশিয়াল হাইকোর্টের বিচারকদের, কে দাবি করতে পারে যে সরকারের অবৈধ অর্থে তার এই শহরে বাড়ি গাড়ি হয় নাই? একটি মানুষই দাবি করতে পারবে? অসম্ভব ব্যাপার। নির্বাচন যেখানে এ তো পত্রিকায় প্রকাশিত হয়েছে, এসপি এমপিকে বলতেছে আমি তোমাকে বানিয়েছি, তুমি আমাকে হুকুম করার কে? এসপি যদি এমপিকে হুকুম করার মতো অবস্থায় যায়, তাহলে রাষ্ট্রের যারা আরো বড় বড় কর্মকর্তা, এখন আপনি দেখতে পাচ্ছেন একজন ওসি কইছে, আপনার এখন আপনি দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা যেত, আমুর বাসায় কোটি কোটি ডলার পাইতো। যে প্রধানমন্ত্রী বলেন যে তার পিয়নের 400 কোটি টাকা, এই পিয়নকে নিয়োগ দিয়েছে কে? তার টাকার পরিমাণ কত ছিল? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা ছিল? তো কথাটা হচ্ছে কি, কাটসিস করা হয়েছে। কথাটা হচ্ছে যে দুর্বৃত্তায়ন, স্বৈরাচার এবং সামগ্রিকভাবে গণতন্ত্র হরণ এবং দলনের মধ্য দিয়ে একটি সামগ্রিক বাস্তবতা তৈরি হয়েছিল, যেই বাস্তবতায় জনগণ ফুঁসে উঠেছিল। এই ফুঁসে ওঠাটা কিন্তু হঠাৎ করে ঘটে নাই। এনফিল্ড রাইফেলের টোটায় শূকর এবং গরুর মাংস আছে, এই কথা ছড়িয়ে যাওয়ার ফলে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল বলে বলা হয়। কিন্তু ব্যাপারটা কি কেবলমাত্র এনফিল্ড রাইফেলের টোটা? তা তো নয়। 100 বছরের ক্ষোভ টোটা দিয়ে বিস্ফোরিত হয়েছে। ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে গত 15 বছরের ক্ষোভ। আপনি যদি ধরেন 2023-এর 28 অক্টোবরের সমাবেশ, কত লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে। হ্যাঁ, পার্থক্যটা একটা আছে। পার্থক্যটা হচ্ছে ছাত্রদের প্রতি মানুষের সমর্থনের একটি বড় কারণ ছিল ছাত্ররা মরার জন্য প্রস্তুত ছিল। তাদের কমেন্ট জনগণের মধ্যে আস্থা অর্জন করেছে, মায়েরা অনুভব করেছে, ছেলেরা সন্তান অনুভব করেছে, জীবন যাক, তবু এই স্বৈরাচারের সাথে আপোষ করা যাবে না। এই যে আপোষ করা যাবে না, এই স্লোগানটাই মানুষ অপেক্ষা করছিল। সুতরাং সেই অপেক্ষার সাথেই কিন্তু সেনাবাহিনীর ওই যে সিদ্ধান্ত যে আমরা গুলি করব না, তাহলে এই ব্রিজটা যে তৈরি হয়েছে, এই ব্রিজটাকে বাস্তবায়ন করতে হলেই কিন্তু সেনাবাহিনীকে এখন যদি ফাংশনে আসতে হয়, তাহলে অপরাধ দেখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তার থাকতে হবে। আমার সামনে চোর দেখছি, কিন্তু এই চোর ধরার ক্ষমতা আমার নাই, তাহলে আমার পাহারা দিয়ে কী হবে? তাহলে ওই নির্বাচনের ব্যানার যে রাস্তায় আর্মি টহল দিচ্ছে আর ভিতরে দুর্বৃত্তায়ন হচ্ছে। আপনি কিন্তু খেয়াল করবেন, সেনাবাহিনীকে যদি এই নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনগুলো যদি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হতো, তাহলে আজকে আপনি বাংলাদেশের গণতন্ত্রের এই দুর্দশা দেখতেন না। জি, একেবারে স্পষ্ট আপনার বক্তব্য। আবারও বলবেন ডক্টর রিপন। আপনি পুলিশ নিয়ে কথা বলেছেন, আমিও পুলিশ নিয়ে কথা বলেছি। আসলে সমস্ত দোষ কি পুলিশের? তা না, সিভিল প্রশাসনও তো আমরা একইভাবে অনুগত দেখেছি। তারা এই নির্বাচনে প্রহসন করা থেকে শুরু করে সমস্ত অপকর্মগুলো তো সিভিল প্রশাসনের অনেকেই করেছে, এটা তো কোনো আপনার সন্দেহ নেই। চুরি চামারির দুর্নীতি, এই যে আপনার প্রধানমন্ত্রীর কাজের লোক, তার পিয়ন, তাকে 400 কোটি টাকার মালিক হয়ে যাওয়া, নানাবিধ যে ঘটনাগুলো আমরা দেখলাম, তার দায়িত্ব সিভিল প্রশাসনের অনেকেই এড়াতে পারবেন না। এড়াতে পারবেন কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেকে, অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা আপনার প্রশাসনে ছিলেন, আমি ভিসি, প্রভিসি, ডিন, প্রভোস্ট, এদের কথা যদি বলি, প্রক্টরদের কথা যদি বলি, তারা, আমরা যখন ছাত্র আন্দোলন করেছি 80s, তখন তো দেখেছি যে আমাদের শিক্ষকরা আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের সুরক্ষার জন্য। আমরা এবার কি দেখলাম? ভেরি ফিউ টিচার্স, ইউনিভার্সিটির যেটা আপনার টিচার্স নেটওয়ার্ক আছেন,
মানে ইয়াং টিচাররা তারা কিছু মানে সামনে এসেছেন। বাট অনেক শিক্ষককে মানে এই আওয়ামী জামানায় যারা ফুলে ফেপে যারা মানে শিক্ষক হয়েছেন, পদোন্নতি পেয়েছেন, যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা আপনার মানে প্রফেসর হয়েছেন, নানা কিছু হয়েছেন, আচ্ছা এরা কি ভূমিকা নিয়েছেন এই পরিবর্তনের কারণে? পরিবর্তন তো আপনার এরশাদ সাহেবের আমলে আপনার পরিবর্তন হয়েছে, তখন কি এরশাদ সাহেবের আমলের নিয়োজিত ভিসি কি পেছন দরজা দিয়ে ভেঙেছেন? তাদেরকে কেউ আপনার ছাত্র পদত্যাগ মানে করাতে গিয়েছে? না, একটা নিয়ম মাফিকভাবে তারা অনেকে হয়তো পরবর্তীতে তার মানে পরিবর্তন হয়েছে। কিন্তু এবার কি দেখতে মানে মোরাল যখন হারিয়ে যায়, নৈতিকতা যখন হারিয়ে যায়, তখন দেখলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাজে যোগদান করে না, ওই আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কাজে আসে না, আপনি দেখবেন যে নানান প্রতিষ্ঠানের ভিসি কাজে যায় না। কারণটা কি? ওই যে নৈতিকতা হারিয়ে ফেলেছে, কারণ এরা স্বৈরাচারের সহযোগী হয়ে গিয়েছিল। একইভাবে আপনার সাংবাদিক, তাদেরও পালাতে হয়। সাংবাদিককে পালাতে হবে কেন রে ভাই? সম্পাদককে পালাতে হবে কেন? তারাও বর্ডার দিয়ে পালাতে যায়। খতিবকেও পালাতে, এবং মানে বাইতুল মোকাররমের খতিব, তাকেও পালিয়ে গোপালগঞ্জে চলে যেতে হয়। বিচারপতি মানিক অ্যাপিলেট ডিভিশনের মানে বিচারপতি, এই বেটাকে তো আমরা যখন তার ব্যাপারে আমরা যখন খোঁজ নিলাম মানে আমাদের বিএনপির আমলে আমরা তখন মানে আমাদের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিল যে বেসিক্যালি হিজ এ ব্ল্যাক শিপ। তো এই জন্য বিএনপি সরকার তারে রেকমেন্ড করে নাই, কিন্তু স্থগিত করে রেখেছে। করে নাই, না স্থগিত না করেই নাই। পরবর্তীতে তারা হাইকোর্টে গেল, হাইকোর্টে যে মানে ওখানে যদি সেটেলমেন্টটা ঠিক হয়ে যেত তাহলে আর পরবর্তী তারা আসার হাইকোর্টে আসলো, হাইকোর্টে এসে তারা আবার মানে চাকরি ফেরত পেলো, আবার ভূতাপেক্ষা মানে মানে বেতন বা সব নিয়ে খেয়ে তারা ঢুকলো। এবং এইগুলো যে ব্ল্যাক শিপ ছিল, বিএনপির আমলের ডিসিশনগুলো যে খুব কারেক্ট ছিল, তার প্রমাণ হচ্ছে যে আপনার বিচারপতি মানিক তার যে ল্যাঙ্গুয়েজ একজন অ্যাঙ্করের সাথে একটা টেলিভিশনে দেখেছেন, তাই না? এবং এর একজন বিচারপতিকে পালাতে হয় কেন? এবং মানে যে মানে ডলার মলার নিয়ে গেছে, হ্যাঁ, তারপর যে দালালের মাধ্যমে সে দালালরা আবার মানে চোরের মাল বাটপারে খেটে কথা আছে না, বাটপাররা খেয়ে আবার তারে মানে মানে তার নিদারুণ মানে অবস্থা হয়েছে আর কি। যাকে এটা ইটস এ লেসন। এরকম আরও কিছু বিচারপতির নামে যারা এগুলো আপনার খেয়াল আছে, তখন আমি আমার পার্টির স্পোক্স পারসন ছিলাম। এবং মানে মানিক সাহেব, শামসুদ্দিন চৌধুরী মানিক, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, আমি জানি না সংবিধান আছে কিনা, আমি ঠিক পুরো আমাকে একটু ঘেটে দেখতে হবে, এটা আমার দেখা হয়নি। সেটা হচ্ছে যে আপনার এই যে আমরা বিচারপতি মানিক বলি, উনি তো হিজ নোমরে বিচারপতি। Why you are saying him বিচারপতি মানে? উনি খুব রাগান্বিত হন যদি বিচারপতি না বলা হয়। উনি তো রিটায়ার্ড লোক, রিটায়ার্ড অবসরপ্রাপ্ত বিচারপতি। কারণ বিচারপতিরা কি রিটায়ার্ড করে না? ওনারা কি অবসর নেয় না? তাদের মানে কেন বলা যাবে না? যাই হোক, এখন তো আমি উনি সার্ভিং অবস্থায় থাকা অবস্থায় আমি আসাদুজ্জামান রিপন, আমি তাকে বলেছিলাম হি ইজ এ ব্ল্যাক শিপ ইন দ্য জুডিশিয়ারি। তো অনেক দিন পরে আমি খুব বাংলা তর্জমাটা ঘাটতে চাইলাম। ঘাটতে চাওয়ার পরে পাইলাম যে এটার বাংলা তর্জমা হচ্ছে কুলাঙ্গার। ব্ল্যাক শিপের বাংলাটা হচ্ছে কুলাঙ্গার। তো তার মানে আমি তাকে, এই লোকটাকে, উনি যখন বেঞ্চে বসে এবং তখন অ্যাক্টিং প্রধান বিচারপতি আবার মানে সুরেন্দ্র সিং, উনি এসকে সিনহা, উনি তখন মানে ছুটিতে দেশের বাইরে ছিলেন, উনি তখন ওই সাময়িকভাবে প্রধান বিচারপতি। অ্যাট দ্যাট টাইম আপনি এখন গুগলে সার্চ করেন, ডেইলি স্টারে আমার এটা আছে, আমি বলেছিলাম যে হি ইজ এ ব্ল্যাক শিপ ইন দ্য জুডিশিয়ারি। আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া? না, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি ওপেন কোর্টে, আমি তো সেই ব্যক্তি, আমি তো ক্ষমা চাওয়া লোক না। I told many sentences, আমি বহু শব্দ, এই যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিসের বিরুদ্ধে আমি বহুবার আপনার টিভি চ্যানেলে বহুবার বলেছি যে এগুলো মুজিব কোর্ট গা থেকে নামিয়ে হাইকোর্টে ঢুকেছে, এগুলো আমি বহুবার বলেছি। আসাদুজ্জামান রিপন ভয়ের পাত্র না, হ্যাঁ, আমি এগুলো এত ভয় পাই না। সাহস তো কাউকে না কাউকে দেখাইতে হয়। তো সুতরাং আমাকে যদি সুমোটো করে যদি চাইতো, আমি কিন্তু করজোরে বলতাম না যে ভুল হইয়াছে, বলতাম না। আমি বরং ওপেন কোর্টে দাঁড়িয়ে বলতাম যে আমার বক্তব্যটা কতটা সঠিক এবং কেন বলেছি। যাই হোক, তো কত হচ্ছে কি যে আপনি জুডিশিয়ারি তো আপনি মুজিব কোর্টময় করে ফেলেছেন, মুজিব কোর্টটা খুলিয়ে আপনি হাইকোর্টে পাঠিয়েছেন, এগুলো তো বিচারপতি হইতে পারে না। আমি আপনার কাছেই আসবো, একটা বিরতি নিয়ে এসে আমি আপনার কাছেই আসবো। আমি সাংবাদিকদের কথা বলেছি, এখন আমি কয়েক সেকেন্ডে বলতে, আমি বিরতি নিয়ে সমাজ না, এই প্রশ্নটা শেষ হয়ে যাবে। শিল্পী সমাজ, তথাকথিত শিল্পী সমাজ, এখন ভিডিও দেখি শিল্পীদের সাথে শেখ হাসিনা গান গাইতেন, মানে একটা মানে দেশটা তো একটা পারিবারিক প্রপার্টি, ইচ্ছা করলে গান গায়। ওই যে সোহেল তাজ বলছে বেচারা পদত্যাগ করছে, তারে প্রধানমন্ত্রী গান শোনায়। ক্যান ইউ ইমাজিন হোয়াই বডি বিল্ডার সোহেল তাজরে উনি ক্ষমতায় মানে মানে কাছে রাখতে চান, ক্ষমতা ছাড়তে দিতে চান না, তাকে গান শোনাতে চান। হ্যাঁ, তোমাকে ছাড়া হবে না, আমি শুটটার বলতে চাচ্ছি না। হ্যাঁ, তো মানে হোয়াই, এটা কি ওয়াজ ইট এ বিহেভ
ব্যবসায়ীরা অনেকে গান গেয়েছেন এইগুলো এই কুলাঙ্গার ব্যবসায়ী যেগুলো গান গেয়েছেন, নেচেছেন, মৃত্যুর পরেও থাকতে চেয়েছেন। তা আমি আজকে ওনাদের যে ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার দিয়েছেন সেখানে দেখলাম যে 17টা ধারা ওনাদের উপর দায়িত্ব বর্তেছে। এই 17টি ধারা পড়লাম, আমার তো মোটামুটি একটু পড়াশোনা করার ইচ্ছা থাকে, তো 17টি ধারা পড়লাম যেই ধারার অধীন, এবং এই ধারাগুলোতে কি কি বলা আছে এইটা বলার জন্য ম্যাট্রিক পাস লোক মোটামুটি যদি নকল টকল না করে পড়ে তো ম্যাট্রিক পাস লোকও বোঝে যে এই ধারাগুলোতে তার কি কি কাজ, কি কি করতে পারেন। তো সেনাবাহিনীতে যেই সমস্ত অফিসাররা মানে কমিশন লাভ করেন এবং যারা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও নেন, গ্রাজুয়েশনও তারা পান, এবং মেনি অফ দেম তারা মানে পোস্ট গ্রাজুয়েশন পরও তারা পড়াশোনাও করেন, তারা অনেকেই তাদের এডুকেশনালি এটা আপলিফমেন্টটা থাকে। আমি মনে করি না যে যেই 17টি মানে 17টি ধারায় তাদেরকে মানে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে, বিচারিক দায়িত্বটা তাদের দেওয়া হয়েছে, এইটা ইভেন এর মানে জুনিয়র লেফটেন্যান্ট হি ক্যান আন্ডারস্ট্যান্ড, হি ক্যান এক্সারসাইজ। এতে কোনো খুব আমরা আরেকটি প্রসঙ্গে খুব দ্রুত যেতে চাই, ভালোভাবে তারা পারবেন, এবং এখানে অন্য কোনো কিছু সংকটের কোনো বিষয় নেই। আপনি নিশ্চয়ই খেয়াল আছে ইদানিং আমি দেখি মনে ইটস লাইক এ ডিগ্রি মনে করে। ডিগ্রিটা কি? আমি সিভিল প্রশাসনে কিছু লোকজনকে দেখি, যেমন কলিমুদ্দিন লেখাটা কমা দিয়ে তারপর লেখে এনডিসি। এনডিসি মানে বোধে ন্যাশনাল ডিফেন্স কলেজ। ন্যাশনাল ডিফেন্স কলেজ ইজ ইট এ ডিগ্রি? ইটস নট এ ডিগ্রি। তো হোয়াই ইউ আর মেনশনিং যে ইউ আর এনডিসি? তার মানে তুমি একটা কোর্স করেছো, মানে তুমি তো বন্দুক চালাইছো কি না আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো তুমি আর যদি এনডিসি লাগাইতে খুব কুরকুরানি থাকে, তো মানে সেনাবাহিনী লোকেরা ম্যাজিস্ট্রেসি পড়ে নাই, এটা আপনি কেমনে জানলেন? মানে এই ধারাগুলো তারা পড়ে নাই সেটা বলেননি, উনি হয়তো বলছেন যে নিশ্চয়ই তারা জানেন, এবং আমি মনে করি যে আমরা প্রত্যাশা করব তারা সঠিকভাবে সেই দায়িত্ব পালন করবে। জি, আমাদের যে এখানে একটি প্রশ্ন ছিল যে আজকের দিনের যে প্রধান শিরোনাম, সেখানে যেহেতু নির্বাচন প্রসঙ্গে এসেছে, আব্দুল আল ঠাকুর নির্বাচন প্রসঙ্গে বলছিলেন, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যিনি মামলাটা করেছেন চট্টগ্রামে, তিনি আমার মানে খুবই মানে পরিচিত একজন। আমি তো মনে করি খুব অ্যাপ্রোপ্রিয়েট কাজ হয়েছে অনেক দিন পরে। হ্যাঁ, এটা খুবই দরকার ছিল, কারণ আজকে যে নির্বাচন নিয়ে যে আপনার সকল গন্ডগোলের মূল সকল গন্ডগোলের মূল হচ্ছে এই কতগুলো লোক গাছেরটা খেয়ে তলারটা কুড়িয়েছে, অর্থাৎ রিটায়ারমেন্টের পরে যে আবার মানে খেয়েছে। এই লোকগুলো আসলেই বাংলাদেশের মানুষকে আপনার ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। এরা মানে এদের মধ্যে সর্বশেষ জন যিনি মিস্টার হাবিবুল আউয়াল, উনি আইন সচিবও ছিলেন বোধহয় কিছুদিন। উনি বললেন নির্বাচন খুবই হয় নাই, কিন্তু এটাকে বলা যাবে না, কি বলে মানে অশুদ্ধও বলা যাবে না, মানে লেখাপড়া জানা লোক তো একটু পেঁচিয়ে পুচিয়ে এটাকে ঝামেলাটা পাকিয়েছেন আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে কি এদের যে স্পাইনটা নাই, মেরুদণ্ড যে ছিল না, আগেরগুলোর তো ছিল না, হুদা মুদা কি ছিল না, যে নুরুল হুদা, হ্যাঁ 73-এর বিসিএস যেটা তোফাইল বিসিএস, এগুলো তো পাসপুস করা লোক না, এগুলো ওই 73 মানে ওই পরে তো মানে বিএনপি এসে বোধহয় বাদ থাদি দিছিল পরে ওই, তো এইগুলো মানে তো ভালো বাংলাই বলতে পারে না, সত্যি কথা। অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে। এইসব লোকজন আপনার নির্বাচন কমিশনের নাম দিয়ে যেই নির্বাচনী ব্যবস্থাটা যে 12টা বাজিয়েছেন, তাদের তো আসলে আইনের আওতায় আনা উচিত। আইনের আওতায় অবশ্যই আনা উচিত, তাদের বিরুদ্ধে আপনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তাতে করে যেটা হবে, ভবিষ্যতে নির্বাচন কমিশনে যারা যাবেন তারা যাতে আপনার মানে অন্যায় হুকুম আবদার আদেশ করলে যাতে নির্বাচন কমিশন মেরুদণ্ডটাকে মানে ভেঙে, হ্যাঁ, এটাকে আপনার মানে ভেঙে ঠেঙে তারপর তারা হুকুমের দাস হয়ে তারা যাতে একটা ফলাফল ঘোষণা করে দেয় যে হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, অতএব এই এত ফলাফল সকালবেলা 3%, তারপরে যে 43%, তারপরে যে 90% হয়ে যায়, এই জায়গাটা থেকে আসলে বেরোতে হবে। হ্যাঁ, এবং বেরোবার জন্য এই 3 নির্বাচন কমিশনারকে
মানে তাদেরকে একটা শাস্তির আওতায় আনাটা খুব, 3 নির্বাচন কমিশন না, 3 নির্বাচন কমিশনে যারা যারা কাজ করেছে এবং ওদের বক্তব্য বিবৃতি অনেক মানে মানে ইয়ে ছিল, মানে মানে হম্বিতম্বি ছিল, ওদেরকে আপনার মানে শাস্তির আওতায় আনা উচিত। যে এর মধ্যে আবার অনেকে চেষ্টাও করেছেন বলে বিভিন্ন সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন, বিভিন্ন নির্বাচন নিয়ে। না, যারা ভালো কথা বলেছেন, যারা চেষ্টা করেছেন, তাদের কথা আপনি তাদের কথা বলছি না, বলছি যারা অবৈধ কর্মকাণ্ড। আমি আপনার কাছে যাব খুব সংক্ষেপে। জনাব ফখরুল ইমাম আছেন অনেকক্ষণ থেকে আমাদের সাথে, আগে আপনার কথা শুনে আমি শেষ করবো ওনার কথা দিয়ে। জি জি, একটা জিনিস হলো আপনাকে বুঝতে হবে যে কথাগুলো আমরা উঠছি, এই যে নির্বাচন, দুর্বৃত্তায়ন, পলায়ন, সব কিছুগুলো কিন্তু আপনি যদি একটা সরলীকরণের মধ্যে আনেন, আপনি দেখবেন যে এই অঞ্চলে সভ্যতার বয়স যদি 5000 বছর হয়, দ্রাবিড়িয়ানদের পরাজিত করেছিল আর্যরা এবং সেখান থেকে বর্ণবাদের উদ্ভব হয়েছে। এবং এই ইতিহাসটা পুরো আপনি দেখলে দেখবেন 1203-এ বাংলার শাসক লক্ষণ সেন পলায়ন করেছিল। 1203-এ পলায়ন করেছিল। 17 জন অশ্বারোহী আসছে ইখতিয়ারউদ্দিনের এই ভয়ে। আসলে ভয়টা ছিল দুর্বৃত্তায়নের। ব্রাহ্মণ্য শাসনের মধ্য দিয়ে এই অঞ্চলে যে দুর্বৃত্তায়ন সৃষ্টি হয়েছিল, সাধারণ মানুষের যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, সেই আতঙ্কের কারণে কিন্তু লক্ষণ সেন চূড়াপথে পলায়ন করেছিল। যুদ্ধ তো দূরের কথা, 45 মিনিট সময়ও পায় নাই, তার আগে পলায়ন করেছে। আর 1203-এর পরে পলায়ন করলেন গত প্রধানমন্ত্রী। সুতরাং একই কারণ, দুর্বৃত্তায়ন। কারণটা হচ্ছে দুর্বৃত্তায়ন। ভেতরের শক্তিটা হারিয়ে গেছে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশে যারা যারা জনগণের মধ্যে শক্তি সঞ্চার করেছে, তাদের মধ্যে সেনাবাহিনী একটি অংশ। এই যে জায়গাগুলোর মধ্যে যদি আমরা পরিপূর্ণভাবে আলোচনায় যাই, যেহেতু সব আলোচনা ওঠানো যায় না, করা যায় না, তাহলে আপনি দেখবেন যে 73-এর বিসিএস, ভাইবার বিসিএস, গণতন্ত্র মঞ্চ যে আমলারা করেছিল, জনতার মঞ্চ, সেটা কিন্তু গণতন্ত্র হত্যা করার জন্য জনতার মঞ্চ তৈরি করেছে, যার পরিণতি আমরা গত 15.5 বছর দেখেছি। 111-এর নামে যারা এসেছিল, তারাও কিন্তু একইভাবে দেশকে সেবাদাসে পরিণতর চেষ্টা করেছিল। প্রণব মুখার্জির সেই কথাগুলোকে কিন্তু যদি আমরা ঘুরিয়ে দিই, তাহলে বলতে হবে যে এখন যে পরিবর্তনটা হয়েছে, এটা হচ্ছে একটা দেশপ্রেমিক শক্তির উত্থান। এই দেশপ্রেমিক শক্তির উত্থানের সাথে দেশপ্রেমিক সেনাবাহিনীর এবং দেশপ্রেমিক জনগণের এবং প্রশাসনে যারা আছে, রিপন ভাই যে কথাটা বলেছেন, আমি তার সাথে আরেকটু অ্যাড করে যাই যে জিয়াউর রহমান সাহেব 75 সালের পরে যখন রাষ্ট্র সাজিয়েছিলেন, তখন চিশতির নামে একজন এস্টাবলিশমেন্ট সেক্রেটারিকে দিয়েছিলেন, যিনি সেনাবাহিনীর ছিলেন। সেনাবাহিনী বলতে আমি কথা বলছি, অর্থাৎ দেশের যারা সৎ মানুষ, আমার কথাটা আমি এখানে শেষ করতে চাই, সেনাবাহিনী নয়, আর্মি নয়, পুলিশ নয়, সিভিল নয়, এই বিভাজন রেখার মধ্যে নয়। মূল কথাটা হচ্ছে 18 কোটি মানুষের মধ্যে যদি 1 কোটি মানুষও চোর হয়, তাহলে 17 কোটি মানুষ ভালো আছে। এই 17 কোটি মানুষের মধ্যে যে মানুষগুলো ভালো, যে মানুষগুলোর অভিজ্ঞতা ভালো, সেই অভিজ্ঞ মানুষগুলোকে এই দেশপ্রেমের পুনর্নির্মাণের স্রোতের মধ্যে যদি আমরা বসিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু এই কাঙ্ক্ষিত যে আমাদের লক্ষ্য, সেই জায়গার কাছাকাছি পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ জনাব ফখরুল ইমাম। জি বলেন। জি না, সেই অর্থে খুব সুনির্দিষ্ট কোনো প্রশ্ন নেই, সার্বিকভাবে যে আলোচনা হচ্ছিল আমরা শেষ করবো অনুষ্ঠান আপনার বক্তব্য দিয়ে। এখন যেটা কথা হচ্ছিল যে লাস্টে যেটা শুরুতে আরম্ভ করেছিলেন যে সেনাবাহিনীর উপরে ম্যাজিস্ট্রেশিয়াল পাওয়ার দেওয়া, এটা তো খুবই ভালো জিনিস, এটার বিরুদ্ধে তো আমি কোনো কথা বলি নাই। জি, আমি বলতে চেয়েছি আইনটা যাতে ভালো করে প্রয়োগ করা হয়, তার কতগুলো ব্যবস্থা ওনারা নিজেরাই করতে পারেন, সেটাই আমি বলেছি। আর একটা সুবিধা হলো যে আইনের ধারাগুলা কিন্তু ওই আপনার ইয়ের মধ্যেই, ওই প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। একদম যে সমস্ত আইন তারা নিতে পারবে তা না, 17 না 17টা ধারা দিয়েছে। আরেকটা দিয়েছে আপনার মোবাইল কোড, 2009 সালের যে মোবাইল কোডটা ছিল, সেই মোবাইল কোডে আপনার কিন্তু তারা পরিচালনা করতে পারবে। সুতরাং মোবাইল কোড কিন্তু এটা একটা ফুল প্লেজেড কোড, সেখানে আপনার 2 বছর পর্যন্ত আপনি সাজা দিতে পারেন। সুতরাং এইগুলো সমস্ত কিছু দেখেই, কারণ আমরা আর কোনো ভুলে মাসুল গ্রহণ করতে চাই না। আমরা যে কারণে এটা করা হয়েছে, সেই কারণটা যেন আমরা খুঁজে পাই, সেই কারণটা যেন নিষ্পত্তি করতে পারি, দেশ যেন এগিয়ে যেতে পারে। এবং যত ভুলভ্রান্তি হয়েছে 52 বছরে, সবই তো আর জঞ্জাল একদিনে আপনি পারবেন না। যতটুক পারা যায় ততটুক করে আমাদের নির্বাচন প্রতিনিধির কাছে আমার মনে হয় ক্ষমতা হস্তান্তর করা উচিত, এবং বাকি যে ফর্মুলাগুলো তারা দেবেন
যে গাইডলাইনগুলো দিবেন, যেখানে আপনার সংবিধানের প্রয়োজন হয় এবং নির্বাচিত সরকার যেটা হবে তারা সেই পার্লামেন্টের মাধ্যমে সেই তাদের গাইডলাইনগুলো আপনার এই বাস্তবায়ন করবে। আমার মনে হয় এই দিকটাই এভাবেই যদি আমাদের দেশটা পরিচালিত হয় তাহলে আমরা একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রিপন। আমি আসলে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আপনার এটাও মানে ফখরুল ইমাম সাহেব খুব মানে কারেক্টলি বলেছেন, সেটা হচ্ছে যে আপনার সমস্ত কাজ তো আপনার আসলে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এক্সপেক্ট করার সম্ভব না। এটা নির্বাচিত সরকারই আপনার জনগণের আকাঙ্ক্ষাটা ডেলিভারি করতে পারবেন, কিন্তু নির্বাচিত সরকার আসার জন্য নির্বাচনটা পরিচালনা করার জন্য, ভালো নির্বাচন পরিচালনা করার জন্য যে পরিবেশটি দরকার, পুলিশ, আমি যদি আবারও এগেন পুলিশের কথাই বলবো যে পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব, আমার নির্বাচনের জন্য পুলিশ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, তাই না? এবং অবশ্যই আমার মানে সেনাবাহিনীকে আমার এবার আর ওই দর্শকের ভূমিকায় বা পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার ভূমিকায় না, তারাও যেখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট রোল প্লে করেন এবং জনগণ যাতে আপনার প্রকৃতপক্ষে তার প্রতিনিধি নির্বাচন করতে পারেন, সেক্ষেত্রে বড় মাপের সংস্কার হতে পারে। প্রফেসর আলী রিয়াজ আমাদের মানে অগ্রজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি আপনার সংবিধান সংস্কারের যে কমিশনটি সেটা পুনর্গঠন হয়েছে, তিনি এটার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। আশা করা যায় যে একটা মিনিংফুল ইলেকশন আমি কি কয়েক সেকেন্ড পেতে পারি? অবশ্যই। যেমন ধরেন আপনার বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান বলেন, আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, পৌরসভার মেয়র বলেন, আমি ঢাকার বাইরের কথাগুলো বলছি, মোস্ট অফ দেম এলাকায় থাকেন না। এটা একটা নাম ফাটানোর জন্য চেয়ারম্যান হন, মানে এইগুলো মেয়র ঠেয়র হন বটে, সুযোগ সুবিধা রাষ্ট্রের গ্রহণ করেন। যে বিষয়টার নাম হচ্ছে উপজেলা পরিষদ, বিশাল ভাস্ট উপজেলা পরিষদ, এখানে সিঙ্গেল উপজেলা চেয়ারম্যান না। উপজেলা পরিষদের চেয়ারম্যান কে হবেন? ওইখানে একটা নির্বাহী অফিসার আছেন, উপজেলা নির্বাহী অফিসার। এই নির্বাহী অফিসার একজন আপনার ক্যাডার সার্ভিসের অফিসার। এখানে যদি আপনার একটা মানে বালু তোলার লোকজন যদি আপনার আসে, ভূমিদস্যু বালুদস্যু যদি উপজেলা চেয়ারম্যান হয়, তাহলে কি আপনার কাজ হবে? তো অতএব রাষ্ট্রের বড় মাপের সংস্কার দরকার, সেই সংস্কারের জায়গাটা ফ্লোট করা উচিত এবং একটা মিনিমাম জায়গায় যে যাতে মানে মানুষ আস্থা পেতে পারে এরকম পরিস্থিতি তৈরি করে তারপর নির্বাচনে একটা যৌক্তিক দ্রুততম সময়ের মধ্যে যাতে নির্বাচন হয় সেই ব্যবস্থা। জি, সময় নেব না, আমি শুধু এই কথাটা অ্যাড করতে চাই যে আমি শুধু নির্বাচনকে বলতে চাই না, আমি শুধু বলতে চাই বাংলাদেশকে শঙ্কামুক্ত অবস্থায় না নেওয়া পর্যন্ত নতুন কোনো প্রক্রিয়ার মধ্যে যাওয়ার আগে দুবার ভাবতে হবে, এই কারণে যে দুপা পিছনে দোষ নাই, এক পা এগোবার জন্যে। সুতরাং আমরা যেখানে দাঁড়াতে চাই সেটাকে চোখটাকে সামনে রেখে, বাইরের শত্রুকে বিবেচনায় রেখে, সেভেন সিস্টারকে বিবেচনায় রেখে আগামী বাংলাদেশ গড়তে হবে। আমার শত্রু চিহ্নিত, মিত্র অনিশ্চিত, এই নিশ্চয়তা এবং অনিশ্চয়তার দোলাচল হৃদয়বৃত্তের মধ্যে সরকার পরিচালনার যে বাস্তবতা, সেই বাস্তবতাকে বিবেচনায় নিয়েই এগোনো দরকার বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল নিলয় এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।